সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আরটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আসুন হেপাটাইটিস রুখে দেই। অনুষ্ঠানটি নিবেদন করছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের একজন অত্যন্ত বিখ্যাত স্বনামধন্য একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ মাসুদ। তিনি সাবেক অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। বর্তমানে কাজ করছেন সিনিয়র কনসালটেন্ট হিসেবে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, বিআরবি হসপিটালস লিমিটেডে। অধ্যাপক ডাক্তার এম এ মাসুদ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে লিভার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটাকে বলা হয় সেন্ট্রাল মেটাবলিক অর্গান। তবে লিভারেরও তো অসুখ হতে পারে। লিভারের অসুখ হলে আমাদের এই যাপিত জীবনের সুখ বিঘ্নিত হতে পারে। তাই লিভারকে ভালো রাখাটা জরুরি। জানতে হবে লিভারের কী কী অসুখ হতে পারে এবং লিভারের অসুখ হলে আমাদের কী কী করণীয়। তো বিশ্ব হেপাটাইটিস দিবস, আমরা আজকে কথা বলবো হেপাটাইটিস নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনামটি আপনারা বুঝতে পারছেন যে আসুন হেপাটাইটিস রুখে দেই, অর্থাৎ হেপাটাইটিসকে রুখে দিতেই আমাদের এই আয়োজন। বিশ্ব হেপাটাইটিস দিবস সারা পৃথিবীতেই নানান রকম সচেতনতামূলক কর্মকাণ্ডের ভিত্তিতে পালিত হচ্ছে। বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত এই অনুষ্ঠানটিও তার একটি অংশ। অধ্যাপক ডাক্তার এম এ মাসুদ স্যার, প্রথমে আপনার কাছে প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে যে এবারের বিশ্ব হেপাটাইটিস দিবসের প্রতিপাদ্য বিষয়টি কি? ধন্যবাদ। দর্শকবৃন্দকেও স্বাগতম। মূলত আজকের আলোচনার বিষয় যেটা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, এটা জুলাই মাসের 28 তারিখে উদযাপন করা হয়। এই প্রতি বছরই এই যে দিনটি উদযাপিত হয়, এর মধ্য দিয়ে কিছু আহ্বান থাকে। যা যা আমাদের ঘটে বা যে পরিস্থিতি বিদ্যমান সারা পৃথিবীতে, এটা যে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা, যেখান থেকে আমাদের এখনও বেরিয়ে আসা সম্ভব হয়নি, এই জন্য কিছু আহ্বান নিয়ে এবারের যে প্রতিপাদ্য বিষয় হেপাটাইটিস, লেটস ব্রেক ইট ডাউন। অর্থাৎ আমাদের অনুষ্ঠানের যে শিরোনাম বলা যায় যে কাছাকাছি আর কি, যে আসুন হেপাটাইটিস। আসলে যেটা বোঝাতে চাই যে যে প্রতিবন্ধকতা আছে, যার কারণে এখনো যা অর্জন করার ইচ্ছে আছে, যা আমরা অর্জন করতে চাই এটাকে দূর করার জন্য, সেগুলো এখনো হয়ে ওঠেনি। একটা টার্গেট আছে সামনে 2030 সাল পর্যন্ত, আর মাত্র 4 বছর বাকি। যার ফলে এটি একটি উদ্যত্ত আহ্বান যে যা কিছু সামনে আছে, যা প্রতিবন্ধকতা, এগুলো আমরা ভেঙে ফেলি। এই প্রতিবন্ধকতাকে ভেঙে ফেলি এবং আমাদের লিভারকে সুস্থ রাখি, হেপাটাইটিস থেকে দূরে রাখি। স্যার, হেপাটাইটিস কি? এটা আমরা সাধারণ দর্শকের জন্য একটু সহজ করে বলুন। সহজ ভাষায় যদি বলি, হেপা অর্থ লিভার এবং আইটিস অর্থ প্রদাহ, অর্থাৎ লিভারে প্রদাহ হয়। এবং আমরা এটা বাইরে থেকে তো দেখতে পাই না। যদি আমরা ভিতরে দেখতে পেতাম, তাহলে লিভারের ভিতরে সেলগুলো ফুলে ফুলে ওঠে, এদের রঙের পরিবর্তন ঘটে, এরা স্বাভাবিক তখন থাকে না। আচ্ছা, এই হেপাটাইটিস লিভারের উপরে কি প্রভাব ফেলে? হেপাটাইটিস লিভারের উপর প্রভাবটা নির্ভর করবে যে কোন কারণে হয়েছে। জি। হেপাটাইটিসের অনেক রকম কারণ আছে। আমাদের আলোচনায় মুখ্য বিষয় আজকে ভাইরাল হেপাটাইটিস, কিন্তু ভাইরাল হেপাটাইটিস ছাড়াও আরও অনেক কারণ আছে। অটো ইমিউন হেপাটাইটিস, অ্যালকোহল হেপাটাইটিস, আর কোনো ড্রাগ, টক্সিন, সেগুলো দিয়ে। তো মূলত আমাদের আজকের বিষয় হলো ভাইরাল হেপাটাইটিসটাকে আমরা ভাইরাল হেপাটাইটিসে, কারণ এটা সংখ্যায় মনে হয় বেশি। এটা সংখ্যায় বেশি। জি। এবং কোনটা দিয়ে আক্রমণ হয়েছে, আমরা অনেক ধরনের ভাইরাসের নাম শুনি, যেমন এ বি সি ডি। স্যার, এই হেপাটাইটিস আসলে কোন কোন ধরন আছে একটু যদি 5 বলেন। প্রকারের হেপাটাইটিস ভাইরাস আছে, এ বি সি ডি ই। আচ্ছা, এই হেপাটাইটিস গুলোতে মানে সবগুলো নিশ্চয়ই একই রকম মানে ক্ষতিকর বা একই রকম ভিরুলেন্ট না? এ এবং ই, এই দুটো দিয়ে স্বল্প মেয়াদে হেপাটাইটিস হয়। জি। অর্থাৎ এরা কিছুদিনের জন্য লিভারকে আক্রান্ত করে, আবার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে লিভার পরিপূর্ণ পূর্ব অবস্থায় ফিরে যায়, রোগী আরোগ্য লাভ করে। অন্যদিকে বি এবং সি, এ দুটো ভাইরাসের প্রবণতা থাকে লিভারে ক্রনিকভাবে সংক্রমণ করার। এ লিভারের ভিতরে অবস্থান করে, শরীরে থাকতে থাকে এবং দীর্ঘমেয়াদে এই সংক্রমণ চলতে থাকে। এটাকে ক্রনিক হেপাটাইটিস। স্যার, হেপাটাইটিসের সাধারণ উপসর্গগুলো কি কি? কারো হেপাটাইটিস হলে পরে, বা হেপাটাইটিস বলতে আমরা মূলত যেটা বুঝাই যে জন্ডিস, এটা হলে প্রথম দিকে যে জিনিসটা হয়, প্রায় অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে, কিছু জ্বর ভাব, কারো 1-2 দিন জ্বর থাকে, এরপরে ক্ষুধামন্দা বা খাওয়ার অরুচি হয়, বমি ভাব, এবং কোনো ক্ষেত্রে বমি হয়ে যায়। এবং পরিপূর্ণরূপে যখন হেপাটাইটিস শুরু হয়ে যায়, তখন রোগীর চোখ এবং পেশাব হলুদ বর্ণ ধারণ করে। কোন উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে? হেপাটাইটিস পার্টিকুলারলি যেগুলো অ্যাকুট হেপাটাইটিস বা স্বল্পমেয়াদী হেপাটাইটিস, এতে এমন কোনো এমার্জেন্সি কোনো কিছু নেই। সাধারণত দেখা গেছে চিকিৎসা করা হোক বা নাই করা হোক, এটা 2 সপ্তাহের মধ্যে বা 3 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। তবে রোগী যদি বমি করতে থাকে, রোগী যদি একদম না খেতে থাকে, রোগীর যদি জন্ডিস অনেক পরিমাণে হয়ে যায়, বা এই রোগটি যদি নির্ণয় করতে অনেক দেরি হয়ে থাকে,
যে অন্য জায়গায় ডেঙ্গু বা অন্য কিছু মনে করে ভিন্ন চিকিৎসা করা হয়েছে এবং যার জন্য জটিলতা দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে নিকটস্থ হাসপাতাল অথবা যে কোনো চিকিৎসকের সংশ্লিষ্ট চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আচ্ছা, এই যে হেপাটাইটিস, এটা তো একটি সংক্রামক রোগ, জীবাণুঘটিত। যে এটা একটা কমিউনিকেবল ডিজিজের মধ্যে পড়ে। এটা কিভাবে সংক্রমিত হয়? এটা ভাইরাসের ধরনের উপর নির্ভর করে, যেটা প্রথমে আমি যেটা বলেছি স্বল্পমেয়াদী এ বা ই, যেটা আমরা সারা বছর ধরে আমাদের বাংলাদেশেও আমরা দেখি টুকটাক হতেই থাকে। এটা পানি বা খাদ্যবাহিত অসুখ। আচ্ছা, যদি বিশুদ্ধ পানি, পানীয় পানি যেটা জল, যেটা যদি বিশুদ্ধ না হয়, এটাতে যদি সংক্রমণ থাকে, অথবা যে খাবার যদি খোলা খাবার, মাছে বসা খাবার, তা দিয়ে যদি হয়, অথবা যিনি খাবার তৈরি করেছেন বা সরবরাহ করেছেন তার কাছে যদি থাকে, তার কাছ থেকে যদি এখানে সংক্রমণ ঘটে, সেই ক্ষেত্রে আপনার এটা এরকম হয়ে যেতে পারে। কারা হেপাটাইটিসের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে? হেপাটাইটিস এটা দেশ, গোত্র, মানুষের জীবনযাপন এত কিছুর উপরে আসলে নির্ভর করে যে কিভাবে এটা কারা ঝুঁকিতে থাকবে। যেমন দেখা যায় আফ্রিকান যদি আমরা রিজিয়ন বা কান্ট্রির কথা আমরা মনে করি, সেই দেশে মায়েরা তাদেরকে অ্যান্টিনাটাল চেক আপ বা গর্ভাবস্থায় চেক আপ এটা করা হয়ে ওঠে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা যখন নবজাতক জন্মগ্রহণ করে, মায়েদের থেকে বাচ্চাদের ভিতরে প্রবেশ করে, তখন ডেলিভারির সময় করে, অথবা মায়ের সাথে যখন থাকতে থাকে তখন পরবর্তীতে করে। এবং এখানে আরও বিপদ হলো যে এই সমস্ত দেশে নবজাতক জন্মের পরপরই সেখানে টিকা দেওয়ার ব্যবস্থার হার মাত্র 45%। আচ্ছা, অবশ্য আমাদের দেশে এটা ভিন্ন রকম, কারণ আমাদের দেশে এখন আমাদের যে শিশু ইমিউনাইজেশন প্রোগ্রাম বা ভ্যাকসিন প্রোগ্রাম, যেটা সেখানে হেপাটাইটিস বি অন্তর্ভুক্ত হয়েছে। যখন এই যুগে আগে এক সময় অনেক বছর আগে, কয়েক দশক আগে প্রকট সমস্যা ছিল, এখন আমরা এখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখন বাংলাদেশের জনসংখ্যা আপনি দেখেন যে বিপুল জনসংখ্যার দেশ, মানুষজন কর্মক্ষেত্রে যায়, মাঠে ঘাটে কাজ করে, শহর বাজার সর্বত্র অনেক কাজ করে, যার ফলে অনেক সময় খোলা খাবার খেতে হয়, বাইরে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হয়নি এমন খাবার খেতে হয়, অনেক সময় বিশুদ্ধ পানীয় পাওয়া যায় না। আবার মানুষের ভিতরে সচেতনতা ওইভাবে নেই যে কিভাবে কোন খাবার খাওয়া উচিত, যার ফলে বাংলাদেশে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। স্যার, এই হেপাটাইটিসের এই লক্ষণগুলো নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসে, তাদের রোগ নির্ণয়ের জন্য আপনারা কি কি পরীক্ষা দিয়ে থাকেন? খুব সামান্য পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সামান্য পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা একটা করি যে জন্ডিস হয়েছে কিনা, এটা আমরা প্রথম দেখি। এটা দেখার জন্য লিভার থেকে যে এনজাইম নিঃসরণ হয় সেগুলো বৃদ্ধি পায়, সে এএলটি বা এএসটি বলে। আর একটা আমরা দেখি যে জন্ডিসে আক্রান্ত হয়ে গেলে লিভার তার কাজে যেহেতু ব্যাঘাত ঘটে, বিলিরুবিন শরীর থেকে নিঃসরণ হতে পারে না, এটা বৃদ্ধি পায়। আচ্ছা, তো এই দুই রকমের পরীক্ষা করার পরে ধরা যায় যে এটা হেপাটাইটিস হয়েছে। এর পরের পদক্ষেপ হলো যে কোনটা দিয়ে হয়েছে, কোন ভাইরাস দিয়ে হয়েছে, সেটা জানার জন্য আমরা পরের পরীক্ষাটা করি। স্যার, এই পরের পরীক্ষাগুলো কি একটু দামি হয়? এ বা ই যদি করতে চায়, এটা সুলভ মূল্যে করা যায় এবং সারা দেশের অনেক জায়গাতে বা সর্বত্রই এটা পরীক্ষা করার সুযোগ আছে। জি, কিন্তু আমরা যদি কারো মনে করি যে এটা বি ভাইরাস আছে, এটা সি ভাইরাস আছে, তো সেটা প্রাথমিক পরীক্ষা ব্যয়বহুল নয়। কিন্তু যদি আমরা কনফার্ম নিশ্চিত হতে চাই যে সত্যি সত্যি এবং সক্রিয় আছে কিনা, তাহলে সেক্ষেত্রে ডিএনএ বা আরএনএ দামি পরীক্ষা সেটা করতে হয়, সেটা একটু ব্যয়বহুল। পরীক্ষাগুলো করার পরে আপনারা চিকিৎসায় যে যান, সেই চিকিৎসা পদ্ধতিগুলো কি কি আছে? আর যাদের অ্যাকুট হেপাটাইটিস হয়েছে তাদের এমন কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না। ওকে, এটা লক্ষণ ভিত্তিক কিছু কিছু সহায়ক চিকিৎসা, যেমন যদি বমি থাকে, বমির কিছু ওষুধ দেওয়া মানে হলো, এ আর ই দিয়ে যে এ আর ই, এবং গা হাতে যদি চুলকানি শুরু হয় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য দিলাম। যদি মলত্যাগে কোনো বাধা বিঘ্ন কঠিন হয়ে যায়, সেটার একটা ওষুধ, ন্যূনতম এই ওষুধ দিয়ে চিকিৎসা করলে এটা হয়ে যায়, ঠিক হয়ে যায়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যেটা দেখা গেছে যে কারো উপর্যুপরি বমি করতে থাকে বা খুব কাহিল হয়েছে, সে মুখ দিয়ে খাবার আহার গ্রহণ করতে পারে না, সেক্ষেত্রে ভর্তি করে কিছু সাময়িক 2-4 দিনের জন্য স্যালাইন দিয়ে সাহায্য করা যায়। জি, আর বাকি যেটা চিকিৎসার পদ্ধতি, যেটা বি বা সি ভাইরাসের এটাই জন্য, খুব বেশি, সেটা হলো ভিন্ন রকম হবে। যেমন বি ভাইরাসের চিকিৎসা, এটা চিকিৎসা যেটা আছে সেটা হলো নির্মূল করার কোনো চিকিৎসা নেই। ওকে, মানে ভাইরাসটাকে দমন ভাইরাসটাকে কিভাবে দুর্বল করে চাপা দিয়ে রাখা যায় যাতে সে বংশবৃদ্ধি করতে না না পারে। পারে। কারণ ও যদি বংশবৃদ্ধি করতে না পারে, তাহলে আমাদের লিভারে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, ক্ষতির কোনো সম্ভাবনা নাই। বুঝতে পেরেছি। সেক্ষেত্রে অন্যদিকে সি ভাইরাস যেটা, সি ভাইরাসের কার্যকর ওষুধ আছে পৃথিবীব্যাপী। মানে এটা 3 মাসের একটা নির্মূল করে চিকিৎসা ফেলা আছে, যায়। 3 মাসের চিকিৎসা। এটা 95%-এর উপরে কার্যকর। ফাইন। অথচ একসময় কিন্তু হেপাটাইটিস সি একসময় এটাকে সবচেয়ে ঘাতক ব্যাধি মনে করা ঘাতক ব্যাধি হতো। মনে করা হতো। এখন ঘাতক ব্যাধি বি ভাইরাস দেয়া
ক্রনিক যদি হেপাটাইটিস হয় সেটা ঘাতক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির সময় হয়েছে, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আমরা আবারও ফিরে আসব বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত আরটিভির এই বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আরটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আসুন হেপাটাইটিস রুখে দেই। এই অনুষ্ঠানটি নিবেদন করছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এম এ মাসুদ। তিনি সাবেক অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। স্যার, আমরা বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আজকে বিশ্ব হেপাটাইটিস দিবস, এই বিষয় নিয়েই আমরা কথা বলছি, হেপাটাইটিস নিয়ে, এবং আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনামটিও এটি যে আসুন হেপাটাইটিস রুখে দিই। তো হেপাটাইটিস রুখে দেওয়ার যে বিভিন্ন রকম পদ্ধতি আছে, চিকিৎসা, টিকা, প্রতিরোধ এবং প্রতিষেধক, সবকিছুই নিয়ে আমরা কথা বলছি। জন্মকালীন অনেকেই মানে শিশু যে জন্মগ্রহণ করে, মায়ের যদি হেপাটাইটিস বি থাকে তাহলে শিশু এই রোগ নিয়ে জন্ম নিতে পারে। সেক্ষেত্রে তাকে আমরা কিভাবে ভালো রাখবো? বাচ্চাদের ক্ষেত্রে সমস্যা হলো, যদি বাচ্চারা 5 বছরের নিচে বাচ্চা, তার ভিতরে যদি বি ভাইরাস ঢুকে পড়ে, তবে 95 মানে শতকরা 95% ক্ষেত্রে তা ক্রনিক হেপাটাইটিস হবে। ক্রনিক ভাবে সেটা অবস্থান করবে শরীরে। আচ্ছা, এটা হেপাটাইটিস করতে পারে, নাও পারে, ওকে। এটা অবস্থান করবে। সাধারণত লক্ষ্য করা গেছে যে এর কোনো প্রতিক্রিয়া বডিতে থাকে না, বডি ওটার জন্য উদ্বিগ্ন থাকে না, কোনো পরীক্ষা নিরীক্ষায় এরকম কোনো আলামত পাওয়া যায় না। মানে জীবাণু শরীরে আছে কিন্তু রোগ নেই। রোগ নেই, কারণ শুরু থেকেই রোগের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা শুরু থেকে দেখছে যে একটা নিজস্ব জিনিস তার শরীরে আছে। আচ্ছা, এটাকে সে ফরেন বডি মনে করছে না। তো এই জন্য WHO রিকমেন্ডেশন বহু বছর ধরে যে জন্মের 24 ঘন্টার মধ্যেই বাচ্চাকে টিকা দিতে হবে, নবজাতককে। আচ্ছা। আমাদের দেশে প্রথম এটা ছিল না, 6 সপ্তাহ থেকে শুরু হতো। এখন জিনিসটা অনেকটা পাল্টিয়ে গিয়েছে। মানে এখন জন্মের পরে পরে দেওয়া এটা কি সবার জন্য নাকি মা সবার জন্য দিতে হবে, নর জন্য দিতে হবে বাচ্চাদেরকে ফার্স্ট ডোজ, এবং তারপরে আরো একটা 1 মাস পরে, এবং একটা 6 মাস পরে দিতে হবে। কথা আগে যেটা ছিল একটু পরে দেওয়া হতো, সেটা এখন মানে আরো একটা ব্যবস্থা যেটা যে এখন যেটা যারা গর্ভবতী জি বা গর্ভাবস্থায়, সে রোগী যেখানেই যাক, কমিউনিটি সেন্টারে যাক, স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা হাসপাতাল বা চিকিৎসকের নিকট, তার পরীক্ষা নিরীক্ষা করে দেখায় যে তার শরীরের ভিতরে বি বা সি এই ধরনের কোনো ভাইরাস অবস্থান করছে কিনা, এবং যদি থাকে তাহলে সেটাকে আরো কনফার্ম করে পরীক্ষা করে নিশ্চিত হয়ে যে এটা বংশবৃদ্ধি করছে কিনা। আর যদি বংশবৃদ্ধি করে তাহলে ওই মায়েকে 7 মাসের পর থেকেই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। স্যার, আমাদের এই যে জীবনধারা এবং আমাদের খাদ্যাভ্যাস, পুষ্টি, এগুলোর সাথে এই রোগের হেপাটাইটিসের কোনো সম্পর্ক আছে কিনা? আছে, কারণ এটা যদি আমরা বলি তাহলে আমাদের সংক্রমণ কিভাবে হয় এই সম্পর্কে একটু জানতে হবে। এবং প্রথমে আমি বলেছি যে স্বল্পমেয়াদী এ বা ই এরা এটা পানিবাহিত বা খাদ্যবাহিত। তাহলে এই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে যে এখন যে কোনো জায়গায় খোলা খাবার না খেয়ে বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ পানীয়, স্বাস্থ্যসম্মতভাবে যেটা তৈরি করা হয়েছে বা পাওয়া যায়, এ ব্যাপারে আমাদের সচেতনতা কাজ করতে হবে। অন্যদিকে বি বা সি ভাইরাস যেটা, এটা এখন আমার মনে হয় যে সমস্ত বয়স্ক লোকেরই সচেতন হওয়া এই ব্যাপারে দরকার যে তার শরীরে এই ভাইরাস দুটোর কোনোটা আছে কিনা, এবং যদি না থাকে তাহলে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে সে টিকাদানের যোগ্য কিনা, যেটা তাকে নিশ্চিত করতে পারে যে আর কখনো এই ভাইরাস প্রবেশ করবে না, তাহলে তার টিকা নেওয়া উচিত। আর আমাদের যে জীবনযাপন, যেমন অনিয়ন্ত্রিত যৌন ক্রিয়াকলাপ, যারা ড্রাগে আসক্ত তারা আইভি ইঞ্জেকশন নিতে থাকে, অন্য জিনিস, রক্ত যখন আমরা গ্রহণ করি পরিপূর্ণভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিনা, এরকম বিভিন্ন কিছুর মাধ্যমে যখন আমরা একটা ইঞ্জেকশন নিই সেটাকে স্টারিলাইজ করা, জীবাণুমুক্ত সিরিঞ্জ কিনা, একটা দিয়ে আমরা বিভিন্ন জনে নেই কিনা, এই সমস্ত ব্যাপারে তাহলে একটা হলো দৈনন্দিন জীবনযাপন, আর বিশেষ ক্ষেত্রে কিছু কিছু সতর্ক অবস্থা, এ দিয়েই আমরা আমাদের জীবন লিভার সুস্থ রাখতে পারি। স্যার, দীর্ঘমেয়াদী যে জটিলতাগুলো হয় হেপাটাইটিসের কারণে, সেই সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন। দীর্ঘমেয়াদী বলতে বি এবং সি, জি। এবং এই দুটো ভাইরাসের বিপদ হলো যে এদের কোনো লক্ষণ থাকে না। আচ্ছা। বেশিরভাগ ক্ষেত্রে এদের লক্ষণ কিছু থাকে না, এরা ভিতরে ভিতরে লিভারের ক্ষতি করতে থাকে। এদেরকে বুঝার কোনো বুদ্ধি নাই যে এরা কখন শরীরে ক্ষতি করবে। এদের ঝুঁকি হলো, দেখা গেছে বি এবং সি এ দুটো ভাইরাস যদি অনেক বছর ধরে শরীরে থাকতে থাকে, তাহলে 20 বছরের মধ্যে 15 থেকে 30% লোক সিরোসিস, তৎপরবর্তী লিভার ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই হেপাটাইটিস বি বা সি যদি কারো শরীরে থাকে এবং যদি হেপাটাইটিস থাকে,
তাহলে দীর্ঘমেয়াদে পরবর্তীতে তাদের সিরোসিস এবং ক্যান্সার হবার জি। সম্ভাবনা থাকে। যদি চিকিৎসা সময় মতো নেয় তাহলে কি এটা প্রতিরোধ করা সম্ভব? প্রথমেই যদি ধরা যায়, জি জি জি। যেমন সি ভাইরাস ছিল কোনো কারণে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে, তাহলে খুবই ভালো। সেক্ষেত্রে লিভারের উপরে কোনো ক্ষতি এরকম কোনো আশঙ্কা থাকে না ওকে। এবং লিভারটা নিরাপদ থাকবে। আর বি ভাইরাসের ক্ষেত্রে ক্ষতি হওয়ার আগেই যদি ধরা পড়ে আর যদি সেটা চিকিৎসার লাগে পরীক্ষা নিরীক্ষা করে, একটা কথা বলা দরকার যে বি ভাইরাস যদি শরীরে থাকে নিশ্চিত যদি হওয়া যায় সব ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন পড়ে না। ওকে। যখন আমরা দেখি যে লিভারে ক্ষতির কিছু আলামত আছে তখন দিলে তার কার্যকারিতা শুরু হয় এবং সেটা কাজ করে এবং লিভারকেও এই ক্ষেত্রে নিরাপদ রাখে। স্যার, এই হেপাটাইটিস নিয়ন্ত্রণে, প্রতিরোধে বা হেপাটাইটিসের চিকিৎসায় আন্তর্জাতিক যে সংস্থাগুলি আছে, বিশেষ করে WHO, তারা কি কি ব্যবস্থা গ্রহণ করছে? তারা সারা বছরই সক্রিয়, জি। বিশেষ করে WHO, ওয়ার্ল্ড হেলথ অ্যালায়েন্স। যেমন আমরা যদি দেখি সম্প্রতি এই বছরে এপ্রিলে ব্যাংককে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির উদ্যোগে ওয়ার্ল্ড হেপাটাইটিস সাবমিট হয়েছে। WHO তাদের সারা পৃথিবী জুড়ে 6টি আঞ্চলিক অফিস আছে। তারা তথ্য উপাত্ত সংগ্রহ করে, তারা এগুলো বিশ্লেষণ করে, তারপরে তারা পর্যবেক্ষণ করে, তারা গভর্নমেন্টের কাছে সুপারিশ করে, তারা নিজেরা কিছু গাইডলাইন সেই জিনিসগুলো নির্দেশনা তারা দিয়ে থাকে এবং কিভাবে ত্বরান্বিত করা যায়, কিভাবে এগুলো আরও ডায়াগনোসিস করা যায়, কিভাবে চিকিৎসা দেওয়া যায়, এই সমস্ত সম্পর্কে সবসময় তারা উপদেশ বা নির্দেশনা দিতে থাকে। স্যার, এখন আমাদের বাংলাদেশে আমরা যদি এই লক্ষ্যে পৌঁছাতে চাই তাহলে আমাদের কি কি করণীয় আছে? বাংলাদেশ সরকার যেটা সেটা বাচ্চাদের ক্ষেত্রে আগে বলেছি যে এখন ইনফ্যান্ট ইমিউনাইজেশনে অলরেডি একটা কার্যকরী অভাবনীয় সাফল্য অর্জন করেছে যে 200 জনে একজনকে হয়তো বাচ্চা পাওয়া যাবে কি যাবে না যাদের ভিতরে এই ভাইরাস আছে। আর বয়স্ক মানুষ যেটা বি ভাইরাস, আপনাকে বলি এই ভাইরাসের প্রকোপ আমাদের দেশে যারা মনে হচ্ছে যে আপাতত সুস্থ, এদের 100 জনের মধ্যে 4-5 জনের এই ভাইরাস আছে। তবে কোনো কোনো ক্ষেত্রে সরকার একেবারে সক্রিয়, যেমন কক্সবাজার। জি স্যার। কক্সবাজারের রোহিঙ্গা আপনারা জানেন যে প্রায় হ্যাঁ। 1 মিলিয়নের উপরে রোহিঙ্গা ছাড়া অবস্থান করছে জি। এবং তাদের ভিতরে হেপাটাইটিস সি এর প্রকোপ খুবই বেশি, 100 জনে 15 থেকে 20 জন। 100 জনে 15 থেকে 20 জন। অথচ আমাদের সাধারণ জনগণের ভিতরে 100 মানে জনে 1 জনেরও কম। ও, মানে রোহিঙ্গা জনগোষ্ঠীতে 4 ভাগের 1 ভাগ বলা যায়। এরকম তো এটা সরকার বসে নেই, হ্যাঁ আন্তর্জাতিক সংস্থারও বসে নেই। হ্যাঁ। সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট, WHO, অন্যান্য হেলথ এজেন্সি তারা খুবই সক্রিয়, তাদের কার্যক্রম চলছে এবং তারা স্ক্রিনিং করে আক্রান্ত লোকজন এবং কি গর্ভাবস্থায় গর্ভবতী মা তাদেরকে করে চিকিৎসা দিচ্ছে এবং 95% বা তার উপরে এর সাফল্য পাওয়া যাচ্ছে। এই ব্যাপারে খুব প্রশংসনীয় কাজ সরকার করছে আমাদের এই দেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য। স্যার, তাহলে ওভারঅল বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে আমাদের হেপাটাইটিস কতখানি গুরুতর সমস্যা বলে আপনি মনে করছেন? আমি আপনাকে যেটা বললাম এখন যে এটা বিরাট জনগোষ্ঠী, আমাদের প্রায় 17 কোটির উপরে লোক এবং 100 জনে 4 থেকে 5 জন। তাহলে আপনি যদি হিসাব করেন তাহলে আমরা দেখতে পাই 65 থেকে প্রায় 68 থেকে 85 লাখ লোক বাংলাদেশে অবস্থান করছে যাদের ভিতরে এই ভাইরাস আছে, বি ভাইরাস। আচ্ছা এটা একটা প্রকট সমস্যা। রাইট স্যার। আর প্রকট এই কারণে যেহেতু কার্যকর কোনো ব্যবস্থা নাই, একজন থেকে আরেকজনের কাছে এটা ছড়ানোর একটা উপায় থেকে যায়। স্যার, লিভারের অসুখ বলতেই আমরা বুঝি যে জন্ডিস। তো এই যে জন্ডিস, ভাইরাল হেপাটাইটিসে আসলে জন্ডিস কি হবেই কি না, বা এ বা ই যদি শরীরে প্রবেশ করে সেখানে জন্ডিস হওয়ার প্রবণতা থাকে, কিন্তু বি এবং সি ভাইরাস যে জন্ডিস করবে সচরাচর দেখা যায় কোনো জন্ডিস নেই। মানে নীরব ঘাতক হিসেবে আর জন্ডিস হবে তখনই যখন প্রায় 80% লিভারকে বা তারও বেশি লিভার নষ্ট হয়ে গেছে আর লিভার তার কাজ যেগুলো তার কাজ যদি দৈনন্দিন করতে পারে না, তখনই জন্ডিস পাওয়া যাবে। স্যার, এই ধরনের অসুখে তো আমাদের দেশে অনেক অপচিকিৎসা ঘটে থাকে বা হয়ে থাকে। এটা বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো আমরা সারা বছর দেখি জন্ডিস, যেটা অ্যাকুট হেপাটাইটিস, জি। যেটা এ বা ই, এক্ষেত্রে অনেকে গোসল করায়, হ্যাঁ, অনেকে কবিরাজের কাছে নিয়ে কবিরাজের যায়, কাছে যায়, ওঝার কাছে হাত নিয়ে থেকে যায়, হলুদ বের করে জি এগুলো মালা করতে পরায়। থাকে। তো এতে করে হয় কি এটা দীর্ঘায়িত হয়। জি স্যার। আর কোনো কোনো ক্ষেত্রে কোনো কিছু ওষুধ গুলি এগুলো খেতে দেয়, যার ফলে দেখা যায় যে আমাদের কাছে এসছে যখন, হ্যাঁ। তখন জন্ডিসের পরিমাণ অনেক বেশি এবং এগুলো ভালো হতে প্রায় 2 মাস 3 মাস এরকম লেগে যায় এবং কখনো কখনো এই ওষুধগুলো তো সরাসরি লিভারেরও ক্ষতি করে, এবং লিভারের আরও ক্ষতি করতে থাকে। কারণ এই ওষুধগুলোও তো হেপাটোটক্সিক, লিভারের জন্য ক্ষতিকর। স্যার, সমাজের দৃষ্টিকোণে এবং আমাদের কর্মক্ষেত্রের নানান রকমের বৈষম্য আছে, হ্যাঁ, তো যেটাকে আমরা দূর করার চেষ্টা করছি। তো হেপাটাইটিস রোগীদের ক্ষেত্রে আমাদের সামাজিক দৃষ্টিকোণ কি কি, কোন কোন জায়গায় পরিবর্তন করা বেশিরভাগ দরকার বলে ক্ষেত্রে আপনি মনে লক্ষ্য করেন? করা যায় হেপাটাইটিস বি দিয়ে, জি জি বি ভাইরাস আক্রমণ দিয়ে। জি জি। কারণ এই ভাইরাসটা যদি কারো থাকে, কেউ যদি জানে,
তো এই ব্যাপারে মানুষ চিকিৎসা নিতে বা ভ্যাকসিন নিতে খুব একটা উদ্যোগী নয়, কিন্তু আরেকজন যদি জানতে পারে যে তার ভিতরে এটা আছে, তবে তার ভিতরে একটা জিনিস ডেভেলপ করে, যেটা একটা কুসংস্কার, যে এটা একটা আক্রান্ত ব্যক্তি, তাকে অনেকে ভিন্ন চোখে দেখে। সেটা নয়, চাকরি ক্ষেত্রে, অন্যান্য জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে তখন এটা ভিন্ন চোখে দেখতে দেখা থাকে। হয়। এ রোগীর জন্য এটা বিব্রতকর অবস্থা, খুবই বিব্রতকর অবস্থা। চাকরি, কর্মসংস্থান, অনেক কিছুতেই এখানে ব্যাঘাত ঘটায়। তবে আমার মনে হয় যে এই কাজটা না করে বরং যারা তার আশেপাশে থাকবেন, সেই সমস্ত মানুষজনের তাদের নিজেদের পরীক্ষা নিরীক্ষা করে ভ্যাকসিন লাগবে কিনা, ভ্যাকসিন নিয়ে নিলে তারা নিরাপদ থাকতে পারেন। পরিবার হোক বা আশেপাশের লোকজন হোক, দেশ হোক, নিরাপদে থাকতে পারবে। আমার মনে হয় যিনি আক্রান্ত হয়েছেন তাকে সহযোগিতা করা ছাড়া, পরামর্শ দেওয়া ছাড়া, কেবল তাকে ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ নেই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম, এবং জন্ডিস, হেপাটাইটিস, এই বিষয়গুলো তো আসলে আমাদের যাপিত জীবনে খুবই মানে সচরাচর দেখা যায় এরকম একটি বিষয়। এবং আপনি যেটা বললেন যে আমাদের দেশে এর প্রকোপ একেবারেই কম নয়, এবং সচেতনতার মাধ্যমে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান সময় থেকে সময় দিয়ে আমাদেরকে আপনি কৃতার্থ করেছেন। আমাদের দর্শকরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে আপনার কাছ থেকে। আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে উপলক্ষে আপনাদের এই আয়োজন এবং আমাকে এখানে কিছু বলতে দেওয়ার সুযোগের জন্য আপনাদেরকে, RTVকে আমি ধন্যবাদ জানাই, এবং দর্শকদের জন্য শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আশা করছি আমাদের এই আলোচনার ভিতর দিয়ে আপনারা অনেকখানি জানতে পেরেছেন লিভার সম্পর্কে, হেপাটাইটিস সম্পর্কে। আমরা চাই আমাদের শরীরে এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলো দীর্ঘদিন ভালো থেকে, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থেকে, যেন আমাদেরকে সুস্থ সুন্দরভাবে এই পৃথিবীটাকে উপভোগ করার সুযোগ করে দেয়। বিকন ফার্মাসিউটিক্যালস PLC নিবেদিত RTVর এই বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।